আমৃত্যু ভালোবাসি তোকে উপন্যাস লিখেছেন সালমা চৌধুরী। পর্ব ৭৪। বন্যা ভ্রু কুঁচকে সন্দেহের দৃষ্টিতে তানভীরের দিকে তাকিয়ে আছে। তানভীর চোখ ঘুরিয়ে বন্যার চোখের পানে তাকিয়ে শুকনো ঢোক গিলল। বন্যা মুখ ফুলিয়ে আলগোছে ভ্রু নাচালো। তানভীর এমনভাবে ঠোঁট উল্টালো যেন কিছুই জানে না। মোজাম্মেল খান স্বাভাবিক কণ্ঠে বললেন, ওরা আর কোথায় যাবে, হয়তো ছাদে আছে। তানভীর ফোন বের করে আবিরের নাম্বারে কল দিল। আবির কল রিসিভ করে মৃদু হেসে বলল, আসসালামু আলাইকুম সুমন্দি সাহেব। তানভীর গম্ভীর কণ্ঠে বলল, ওয়ালাইকুম আসসালাম। কোথায় তোমরা? পালাচ্ছি মানে? তোমাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছি, তাই চলে যাচ্ছি। কিন্তু যাচ্ছ কোথায়? হানিমুনে। বউ ঘুমাচ্ছে, এখন রাখছি। আবির সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে। তানভীর ফোনের স্ক্রিনে তাকিয়ে চাপা নিঃশ্বাস ছাড়ল। চলন্ত ট্রেনের ঝাঁকি সাথে আবিরের অল্প বিস্তর কথার শব্দে মেঘ ঘুম ঘুম চোখে তাকিয়ে নিজেকে আবিরের কোলে আবিষ্কার করল। আবির মুচকি হেসে বলল, শুভ সকাল বউ। মেঘ আশেপাশে চোখ ঘুরিয়ে ভালোভাবে দেখে চিন্তিত স্বরে জানতে চাইল, আমরা কোথায় যাচ্ছি? কক্সবাজার। মেঘ প্রশস্ত নেত্রে আবিরের মুখের পানে তাকিয়েছে। আবির আলতো হাতে মেঘের চুলে হাত বুলিয়ে দিচ্ছে আর মিটিমিটি হাসছে। আবিরের দুষ্টুমিপূর্ণ হাসি দেখে মেঘের স্নেহব্যঞ্জক প্রদর্শের একের পর এক আবেগপ্রবণ দৃশ্য মনে পড়তে শুরু করেছে। দীর্ঘায়ত গতরাত ছিল আবিরের অতুষ্ণ অনুরাগ প্রকাশের রাত, নিজের অন্তর্নিহিত আবেগ অনুভূতি জাহির করার রাত। অব্যক্ত অনুভূতি প্রকাশে চুল পরিমাণ কঞ্জুসপূর্ণ করেনি সে। প্রায় শেষ রাতের দিকে আবিরের সুদীপ্ত ভালোবাসার অন্ত ঘটে। শাওয়ার নিয়ে ফজরের নামাজ পড়ে আবির মেঘকে একটা হালকা বেগুনি রঙের শাড়ি পরিয়ে নিজের হাতে সাজিয়ে সযত্নে ঘুম পাড়িয়ে দিয়েছিল। সেই ঘুম ভেঙেছে এখন। মেঘের নির্বাক চোখের চাহনিতে আবির আচমকা ভ্রু নাচাল। মেঘ লাজুক হেসে সঙ্গে সঙ্গে দুহাতে মুখ লুকিয়ে ফেলেছে। আবির অত্যন্ত শীতল কণ্ঠে শুধালো, এখনো এত লজ্জা পেলে হবে? লজ্জায় অসাড় মেঘ মুখ ফুটে আর কিছুই বলতে পারল না। খানবাড়িতে কিছু সময় নীরবতা চলল। জান্নাত, রিয়া, আইরিন, মিম, বন্যা সবাই একে অপরের মুখের পানে চেয়ে আছে। তানভীর মাথা নিচু করে বসে আছে। আলী আহমেদ খান গুরুগম্ভীর কণ্ঠে শুধালেন, ওরা কোথায় যাচ্ছে? তানভীর ধীর কণ্ঠে বলল, ঘুরতে। আমাদের বললে কি আমরা পাঠাতাম না? এভাবে কাউকে না বলে যাওয়ার কি ছিল? মাহমুদা খান তপ্ত স্বরে বললেন, আমি ভোরবেলা উঠেই তো দরজা বন্ধ হয়ে দেখলাম, ওরা গেল কিভাবে? আলী আহমেদ খান সবার দিকে এক পলক তাকিয়ে ভারী কণ্ঠে বললেন, বাসার কেউ না কেউ অবশ্যই জানতো। আলী আহমেদ খান মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে বিড়বিড় করছেন, বাড়িতে এখনও কম বেশি মেহমান আছেন, তার মধ্যে ছেলে আর ছেলের বউ বাড়ি থেকে চলে গেছে। বিষয়টা ওনার পছন্দ হচ্ছে না। মোজাম্মেল খান মেকি স্বরে বললেন, ভাইজান কি রাগ করল নাকি? আলী আহমেদ খান রাগে রাগে মুখ করে তাকিয়েছেন। এর মধ্যে মালিহা খান রাশভারী কণ্ঠে বলতে শুরু করলেন, সব দোষ তোমাদের, ছেলেটাকে এত কষ্ট দেওয়ার কি দরকার ছিল? তোমরা যেহেতু সবকিছু আগে থেকেই জানতে, তাহলে এত চ্যালেঞ্জ না দিয়ে আমাদের জানিয়ে সবকিছু মেনে নিলেই হতো। আমার ছেলেটাকে এভাবে না কাঁদালেও পারতে। আলী আহমেদ খান হঠাৎই উচ্চ শব্দে হেসে উঠলেন। মালিহা খানকে উদ্দেশ্য করে বললেন, তোমার কি মনে হচ্ছে তোমার ছেলেকে কাঁদিয়েছি বলে তোমার ছেলে রাগ করে বউ নিয়ে চলে গেছে? হ্যাঁ। আলী আহমেদ খান হাসতে হাসতে বললেন, এসব কিছুই তার পূর্ব পরিকল্পিত। তোমার ছেলেকে নিষ্পাপ ভেবো না, সে এতটাও নিষ্পাপ না। মালিহা খান রাগী স্বরে বললেন, আপনি মানেন আর না মানেন, আমি জানি আমার ছেলে নিষ্পাপ। আলী আহমেদ খান চাপা স্বরে বললেন, এই যে আমার ছেলে করছো, তোমার আদরের ছেলে যে 3 বছর আগে বিয়ে করে ফেলেছে, এটা কি তুমি জানো? মালিহা খান তৎক্ষণাৎ বলে উঠলেন, কি? কে বলেছে? মোজাম্মেল খাওয়া বন্ধ করে আতঙ্কিত নজরে তাকালেন। আলী আহমেদ খান স্বাভাবিক কণ্ঠে ফের বললেন, তোমার ছেলে আর মেঘ মামুনির বিয়ে আরও 3 বছর আগেই হয়ে গেছে। গত পরশুদিন 3 বছর পূর্ণ হয়েছে। তোমার ছেলেকে যতটা সাধারণ ভাবো, সে ততটাও সাধারণ না। মালিহা খান নিস্তব্ধ হয়ে গেছেন। মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে বললেন, ভাইজান, তুমি কি আমাদের সাথে মজা করছো? মজা করার ইচ্ছে থাকলে তোদের সাথে আগেই মজা করতাম, বিয়ে পর্যন্ত অপেক্ষাও করতাম না, আর ধুমধাম করে ছেলের বিয়েও দিতাম না। তুই বিয়ের দিন কাবিনের কথা বললি না?
আমি কি কাবিন দিব? আমার ছেলে আরো 9 বছর আগে না বুঝেই কাবিন ঠিক করে ফেলেছে। যখন বুঝতে পেরেছি কাবিন মেয়ের পরিবার থেকে দিতে হয়, তখন তার মাথা নষ্ট হয়ে গেছে। সে এলোপাতাড়ি ছুটোছুটি করে টাকা ম্যানেজ করে তোর মেয়েকে বাড়ি বানিয়ে দিয়েছে। তবুও কাবিন নিয়ে যেন কোনো কথা না ওঠে। মানে এখানে হচ্ছে আবির 9 বছর আগেই মানে বাড়ি দেওয়ার যে কথা ছিল ওইটা আর কি কাবিনে উল্লেখ করে ফেলছিল, সেজন্যই বাড়ি বানায়া তারপরে হচ্ছে বিয়ে করেছে। মোজাম্মেল খান কপাল কুঁচকে প্রশ্ন করলেন, আবির মেঘকে বাড়ি গিফট করেছে? হ্যাঁ, কোথায়? সেটা আমি কি করে বলবো? আমিও তো অল্প শুনেছি। তোমাকে এসব কে বলেছে? আবির মেঘের বিয়ে হচ্ছে এটাই বা কে বলেছে? তোর ছেলে তানভীর বলেছে? হ্যাঁ। মোজাম্মেল খান রাগান্বিত দৃষ্টিতে তানভীরের দিকে তাকিয়ে আছেন। তানভীর সেই যে মাথা নিচু করেছে, চোখ তুলে আর তাকাতেই পারছে না। বন্যা, রিয়া, মিম, আইরিন সবাই নির্বাক চোখে চেয়ে আছে। মোজাম্মেল খান গুরুভার কণ্ঠে বললেন, এসব কি শুনছি? আবির মেঘের বিয়ে কি আগেই হয়েছে? তানভীর বারবার ঢোক গিলছে। আলী আহমেদ খান মৃদু স্বরে বললেন, তানভীরকে কিছু বলে লাভ নেই। সে এক নির্বোধ, আর আমারটা ওর থেকে আরো বড় নির্বোধ। কিভাবে কি করেছে, কিভাবে করেছে এসব এখন আর জানতে হবে না। শুধু জেনে রাখ, তোকে তোর ছেলে হারিয়ে দিয়েছে। মালিহা খান শীতল কণ্ঠে শুধালেন, আপনি এত কিছু কিভাবে জানলেন? আলী আহমেদ খান মৃদু হেসে বললেন, তোমার কি মনে হয় এমনি এমনি বলে দিয়েছে? এত সহজ? সেদিন সন্ধ্যায় রাকিব, রাসেল আর তানভীর তিনজনই আমার অফিসে গিয়েছিল। আবিরের পছন্দের কথা জানিয়ে আমাকে খুব করে রিকোয়েস্ট করেছিল যেন ঝামেলা ছাড়া রাজি হয়ে যাই। যেহেতু মোজাম্মেল আমাকে আগে থেকেই অনেকবার জানিয়ে রেখেছে, তাই আমিও সেভাবে রিয়েক্ট করিনি। রাকিবদের বিদায় করে তানভীরের সাথে কিছুক্ষণ কথা বললাম। বিয়ে নিয়ে আমার কোনো সমস্যা নেই, শুধু বলেছিলাম মাসখানেক সময় নিয়ে বিয়ের আয়োজন করতে হবে। কিন্তু তানভীরের ঘুরে ফিরে এক কথা, বিয়ে করালে 3 তারিখই করাতে হবে। সে কারণ বলতে নারাজ। আমিও বারবার জিজ্ঞেস করতে লাগলাম। এক পর্যায়ে রাগ দেখিয়ে বললাম, সত্যি কথা না বললে এই বিয়ে আমি কোনোদিনই মানব না। তখন ভয়ে ভয়ে সব সত্যি স্বীকার করেছে। তোমরা এখন কি অবাক হচ্ছ? আমি তানভীরের কথা শুনে তখন হতভম্ব হয়ে গিয়েছিলাম। আমার ছেলের স্পর্ধার কথা শুনে নিস্তব্ধ হয়ে গিয়েছিলাম। ওই পরিস্থিতিতে রাগ দেখানোর অবস্থায় ছিল না। তানভীরের সাথে হুটহাট সিদ্ধান্ত নিয়ে আবিরকে রাজশাহী পাঠালাম, কারণ ও বাসায় থাকলে পরিস্থিতি আরও বেশি খারাপ হয়ে যেত। আবিরকে পাঠিয়ে সঙ্গে সঙ্গে আমিনার বাসায় গেলাম। আমিনাকে আবিরের কথা জানানোর পর সে উঠে বলল, সে সব কিছু আগে থেকেই জানে। তোমরা বিশ্বাস করবে না, আমি তানভীরের কথা থেকে আমিনার কথায় বেশি অবাক হয়েছিলাম। আমি গিয়েছিলাম ওর সাথে আলোচনা করতে, কিন্তু ওর কথাবার্তা শুনে আলোচনা তো দূর, ওর বাসা থেকে সিদ্ধান্ত নিয়ে আসি কোনো প্রকার আলোচনা ব্যতীতই বিয়ে হবে, আর 3 তারিখই হবে। ইকবাল খান ধীর কণ্ঠে শুধালেন, বাসার বিষয়টা জানালে কি হতো? বাসায় বিষয়টা জানালে কি হতো? বিয়েটা আমার সিদ্ধান্তে হচ্ছে জানলে তোমরা কেউ সেভাবে রিয়েক্ট করতে না। কিন্তু যদি একবার আবির মেঘের বিয়ের কথা সামনে উঠে যেন তখন সবার আগে বাগড়া দিত মোজাম্মেল আর সাথে ওর মেয়ে। সেজন্য তানভীর আগে থেকেই বলে রেখেছিল যেন বাসায় বা আবিরের সামনে বিয়ের কথা না ওঠায়। এখন যেহেতু বিয়ে হয়ে গেছে আর ওরা বাসায় নেই, তাই তোমাদের জানালাম। মোজাম্মেল খান মুখ ফুলে রাগী স্বরে বললেন, আমি জিতে গিয়েও হেরে গেলাম ভাইজান। আলী আহমেদ খান ঠাট্টার স্বরে বললেন, তোকে আগেই বলেছিলাম এত খুশি হয়ে লাভ নেই, কারণ আজ নয়তো কাল তোর জিত হারে পরিণত হতোই। মোজাম্মেল খান মাহমুদা খানের দিকে তাকিয়ে ভারী কণ্ঠে বললেন, তুই কি এই কথাটা আগে বলতে পারতি না আমাদের? সাহস হয়নি ভাইয়া, অনেকবার বলতে চেয়েও বলতে পারিনি। ইকবাল খান তানভীরের দিকে তাকিয়ে রুষ্ট স্বরে বললেন, তোর এত সাহস হলো কিভাবে? তানভীর মাথা নিচু করে রেখে বলতে শুরু করলো, আপনাদের মধ্যে বন্ডিং খুব ভালো, আর আমাদের বন্ডিং খারাপ নাকি? আমার ভাইদের জন্য আমি যা ইচ্ছে করতে পারি। আদি ঠিক কিনা বল? আদি এতক্ষণ খাওয়ার তালে ছিল, কে কি বলছে এসবের গুরুত্ব দেয়নি। আচমকা তানভীর প্রশ্ন করায় আদি না বুঝে সঙ্গে সঙ্গে বলে উঠল, একদমই ঠিক। আলী আহমেদ খান মৃদু হাসলেন, তবে মোজাম্মেল খান রাগে ফোঁস করছেন। তানভীর চুপচাপ উঠে গেছে। এমন সময় রাকিব অফিসের জন্য রেডি হয়ে নামছে।
কিছুদিন যাবৎ আবির ব্যস্ত থাকায় রাকিবকে সবটা সামলাতে হচ্ছে। আর রাকিব নিচে আসতেই আলী আহমেদ খান ঘাড় ঘুরিয়ে রাকিবকে দেখে গুরুগম্ভীর কণ্ঠে ডাকলেন, রাকিব, এদিকে আসো। জি আঙ্কেল। তোমার বন্ধু কোথায় গেছে? রাকিব নির্দ্বিধায় জবাব দিল, কক্সবাজার। তুমি আগে থেকে জানতে? আগে জানতাম না, বিয়ের দিন রাতে জানতে পেরেছি। বাসায় কাউকে জানাওনি কেন? আবির নিষেধ করেছিল। নাস্তা করেছো? জি আঙ্কেল। অফিসে যেতে হবে। ঠিক আছে, যাও। রাকিব রিয়ার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, আমি অফিসে যাচ্ছি, তুমি জান্নাতের সঙ্গে বাসায় চলে যাও। রিয়া শান্ত স্বরে জবাব দিল, আচ্ছা। এত সময়ের মধ্যে বন্যা শুধু নিষ্পলক চোখে তানভীরের দিকে তাকিয়েছিল, মুখ ফুটে একটা কথাও বলেনি। বন্যার বোন সকাল থেকে বারবার কল দিচ্ছে। বন্যা খাওয়া দাওয়া শেষ করে ব্যাগ গুছাতে শুরু করেছে। গত 2-3 দিন যাবৎ তানভীর বন্যার সাথে আলাদাভাবে কথা বলতে ছটফট করেছে, কিন্তু মিম আর আইরিনের জন্য সুযোগই পায়নি। তানভীর ঘুরে ফিরে মিমের রুমের সামনে দাঁড়িয়েছে। আইরিন সহসা ভ্রু নাচিয়ে মৃদু স্বরে বলল, কি ব্যাপার? এখানে কি চাই? তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, বন্যার সাথে আমার একটু কথা আছে। কি কথা? আমাদের বলো। তানভীর আইরিনের মাথায় গাঁটটা দিয়ে গুরুগম্ভীর কণ্ঠে বলল, 3 দিন যাবৎ তোদেরকেই বলছি, সামনে থেকে সর এখন। আইরিন ঠোঁটে বেঁকিয়ে বিড়বিড় করে বলল, এত অধিকার দেখাচ্ছ কেন? তুমি কি গোপনে বিয়ে করে ফেলেছ নাকি? তানভীর রুমে ঢুকতেই বন্যা আর চোখে তাকালো। তানভীর মলিন হেসে বলল, তোমার সাথে কিছু কথা আছে। বন্যা গম্ভীর কণ্ঠে জানালো, বাসা থেকে কল দিচ্ছে, আমাকে যেতে হবে। সে না হয় দিয়ে আসলাম, কিন্তু তোমার সাথে কথাগুলো বলা প্রয়োজন। বন্যা ক্রোধিত কণ্ঠে বলল, আপনার সাথে কথা বলার মতো মন মানসিকতা আমার নেই।